স্টুডেন্টস, তোমাদের প্রচুর সিলি মিস্টেক হয়। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, এইখান থেকে আমরা বাঁচবো কি করে। স্টুডেন্টস, সিলি মিস্টেক থেকে বাঁচার আগে বা বাঁচতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে সিলি মিস্টেকগুলো কেন হচ্ছে। সিলি মিস্টেক হওয়ার প্রচুর কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো, আমি সব কারণগুলোই আলোচনা করবো, মানে আমার দৃষ্টিতে সিলি মিস্টেক হওয়ার যা যা কারণ আছে সেই কারণগুলো আমি আজকে তুলে ধরবো এবং সেখান থেকে বেরিয়ে আসার কি কি উপায় আছে সেটাও আমি ডিসকাস করবো এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখ, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তোমরা অনেকেই নিজের সাথে মিল খুঁজে পাবে যে এই সিলি মিস্টেকটা আমারও হয়। ওকে স্টুডেন্টস, দেখো, প্রথম আমি বলবো সিলি মিস্টেক হওয়ার প্রধান একটা কারণগুলোর, সিলি মিস্টেক হওয়ার প্রধান যে কারণগুলো তার মধ্যে একটা কারণ হচ্ছে তোমার কনসেন্ট্রেশনের অভাব। তোমার কোনো কাজ করতে যদি ভালো না লাগে, যদি কোনো কাজে খুব বোরিং বলে মনে হয়, তাহলে সেই কাজ করতে গিয়ে তোমার সিলি মিস্টেক হবেই হবে। ধরো তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে যে একটা খাতা থেকে নোটসকে, মানে বন্ধুর খাতা থেকে তুমি নোটসটাকে নিজের খাতায় লিখছো এবং এটা তোমার কাছে খুব বোরিং কাজ, তাহলে আবার লিখতে হয়, ভালো লাগে না, দৌড় লিখছো, তাহলে এই বোরিং কাজটা করতে গিয়ে তোমার ভুল হওয়ার চান্স রয়েছে। দেখা যাচ্ছে একটা লাইনের পর পরের লাইনটা না লিখে তার পরের লাইনটা লিখে ফেলছো, মাঝখানে একটা লাইন লিখলেই না। আবার কারো কারো কাছে এই কাজটা একটা শিল্প, যে ওইখান থেকে নোটসটা আমি খাতায় লিখবো, আমি আরো সুন্দর করে লিখবো, আরো ডিজাইন করে লিখবো, সুন্দর করে লিখবো। কারো কাছে এটা একটা শিল্প, যে এখান থেকে এখানে লেখা আমার ভালো লাগে লিখতে। এই যার ভালো লাগে লিখতে তার কিন্তু সিলি মিস্টেকও হবে না, আর একদম যার ভালো লাগে না তার সিলি মিস্টেক হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আমার নিজের সাথে হয়েছে। উদাহরণটা হচ্ছে, দেখবে কেমিস্ট্রি পরীক্ষার সময় যারা হায়ার সেকেন্ডারিতে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল দিয়েছো, তারা দেখবে বই দেখে লিখতে বলা হয়। স্যাররা বলে যে তুমি বইটা দেখে তুমি নিজে সল্ট অ্যানালিসিস করো, ঠিক আছে, নিজে যেমন করলে করলে, এবার যখন তুমি প্র্যাকটিক্যাল খাতায় লিখবে তখন তুমি বইটা পাশে লিখে ওই প্যাটার্ন অনুযায়ী লিখবে। এখন আমার আবার বই দেখে লিখতে বড্ড বিরক্ত লাগবে। তো আমি গ্র্যাজুয়েশনের কথা বলছি, গ্র্যাজুয়েশনে আমার সল্ট অ্যানালিসিস করেছিল, দুটো সল্ট খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করেছিলাম, টাইট্রেশন হয়েছিল, টাইট্রেশনও খুব সুন্দরভাবে করেছিলাম। কিন্তু বিশ্বাস করবে তোমরা, আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, সল্ট অ্যানালিসিসটা কিন্তু আমি না দেখে লিখেছিলাম। আমার পুরো ব্যাপারটা আমার জানা ছিল যে কিভাবে লিখতে হবে, আমি বাড়িতে না দেখে দেখেই প্র্যাকটিস করেছিলাম, কারণ আমি জানি যে বই দেখে আমি যখনই লিখবো খাতায় আমার ভুল হয়ে যাবে লিখতে গিয়ে, তার থেকে নিজে বুঝে বুঝে লিখি, ভালো লাগবে লিখতে, ভুল হবে না। ওকে, তো এই একটা ফ্যাক্টর যে কনসেন্ট্রেশন, ভালো লাগা না লাগার উপর ভুল হওয়া না হওয়াটা অনেক নির্ভর করে। যে কাজ করতে তোমার ভালো লাগবে না সেই কাজে তোমার ভুল হবে, কিছু করার নেই সেখানে। এখন উপায় হচ্ছে ওইটাই, হয় ওই যে কাজটা করতে ভালো লাগছে না সেটাকে অ্যাভয়েড করে যাওয়া, যে আমি কাজটা করবোই না, তাহলে ভুলও হবে না। আদারওয়াইজ তোমাকে ওই কাজটাকে ভালোবেসে করতে হবে, কোনোভাবে কাজটার প্রতি তোমার ভালোবাসা উৎপন্ন করতে হবে। ধরা যাক বন্ধুর খাতা থেকে তুমি নোটস নিচ্ছ, তাহলে তোমার প্রধান টার্গেট থাকবে তোমার হস্তাক্ষরটা সুন্দর করে হবে, সুন্দর করে ডিজাইন করে, এইটা টার্গেট রাখো। অনেকের এটা করতে ভালো লাগে, তাহলে এইটা টার্গেট রেখে সে নোটটা নিচ্ছে, তাহলে তার কিন্তু দেখা যাবে ভুলই হচ্ছে না, ঠিক আছে, বিরক্তি থেকে ভুল হয়ে যায়, সেই ভুলটা তোমার হবে না। এটা তো গেল কনসেন্ট্রেশন থাকে না বলে, ভালো লাগে না বলে ভুল হচ্ছে, কিন্তু এছাড়াও অনেক কারণ আছে ভুল হওয়ার। তার মধ্যে আরো একটা কারণ হচ্ছে ওভার এক্সাইটমেন্ট। ধরো তোমার পরীক্ষায় খুব সহজ প্রশ্ন চলে এসছে, বা সহজ না কঠিনই এসছে, কিন্তু উত্তরগুলো তুমি পারবে, তাহলেই তোমার মনের মধ্যে কিন্তু ওভার এক্সাইটমেন্ট চলে আসবে। ঠিক আছে, কি কি ভুল হবে তখন দেখো, আমি বলছি অনেকের হয় কিনা। ধরো ইন্টিগ্রেশন, ইনডিফিনিট ইন্টিগ্রেশন করতে দিয়েছে, ইনডিফিনিট ইন্টিগ্রেশন করে নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশনটা করার পরে প্লাস সি লেখা, একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলে সেটা লেখা, আর লিখতে ভুলে যাবে। তুমি এত সহজ প্রশ্ন করেছো, এত কিছু বলছো, প্লাস সি লিখতে ভুলে যাচ্ছ। ওকে, তারপর দেখো তোমার ওভার এক্সাইটমেন্ট হলে কি হয়, কোশ্চেন ভুল পড়ার একটা টেন্ডেন্সি চলে আসে। ধরো তোমাকে এমসিকিউ দিয়েছে, দেওয়া আছে যে এদের মধ্যে কোনটা সঠিক নয়, ঠিক আছে, প্রথম অপশনটা দেখা যাচ্ছে সঠিক অপশন, তারপরটা দেখা যাচ্ছে রাইট, তারপরটা দেখা রাইট, এবং লাস্টেরটা হচ্ছে গিয়ে তোমার ভুল কথা লেখা আছে এবং ওটাই তোমার আনসার হবে। কিন্তু তুমি কোশ্চেনটা লেখাতে কি যেটা সঠিক নয় সেটা বেছে দাও, কিন্তু তুমি পড়ছো কি যেটা সঠিক সেটা বেছে দাও, সঠিক নয় পর্যন্ত তুমি পড়ছো না। ওকে, তাহলে কি হয়, যেটা সঠিক নয় তো লেখাচ্ছে আছে সঠিক নয় বার করতে, তুমি পড়লে না, তুমি কি করলে শেষকালে দেখা যায় প্রথম অপশনটাকে ক্র্যাক করে চলে এলে, কারণ তুমি প্রথম অপশনটা তো ঠিক দেওয়া ছিল, তো ওটাই তুমি টিক দিয়ে চলে এলে, কারণ তুমি তো পেয়ে গেছো, শেষ পর্যন্ত গেলে না। ওভার এক্সাইটমেন্ট হলে এই কেসটা কিন্তু হবে। এটা বলতে গিয়ে আমার স্টুডেন্টের কথা মনে পড়ছে, জানি না সেই স্টুডেন্ট এই ভিডিওটা দেখছে কিনা। যাকে প্রথমে আমি দেখে ভেবেছিলাম বাবা এই সায়েন্স পড়তে পারবে, এ তো নম্বরও কম পেয়েছে, ওমা যত দিন যাচ্ছে দেখছি এ তো ব্রিলিয়ান্ট ছেলে, তুখোর বুদ্ধি। কিন্তু অবাক কাণ্ড, যখনই স্কুলে পরীক্ষা হচ্ছে, ক্লাসে পরীক্ষা হচ্ছে, নম্বরটা কম পাচ্ছে, যতটা মার্কস পাওয়ার কথা তার থেকে অনেক কম নম্বর পাচ্ছে। কোথায় কোথায় কত রকম ভুল সে করছে। ওর ভুল হওয়ার পেছনে কারণ হচ্ছে ওভার এক্সাইটমেন্ট।
ও যেহেতু পারে সবই, ওর মনে হয় এটা দিয়ে পারবো, খুব তাড়াহুড়ো করে ওটা করতে যাবে, ওভার এক্সাইটেড হয়ে যাবে, ভুল করে চলে আসবে, ওই এমসিকিউ এর মতো কোনটা সঠিক নয় বলেছে কিন্তু দেখা যাচ্ছে যেটা সঠিক সেটাতে ডাক দিয়ে চলে আসছে। তো এরকম ওভার এক্সাইটমেন্ট হলে পারে আরো কিছু কিছু ভুল হয়। যেমন ধরো তোমাকে গ্রাফ প্লট করতে বলেছে, গ্রাফের ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে তুমি ভেরিয়েবল গুলোর নাম লিখবে, তবে তো গ্রাফ প্লট হবে। দেখা যাচ্ছে গ্রাফটা সুন্দর করে রেখে দিয়েছো, এক্স অ্যাক্সিসে কোন ভেরিয়েবল আছে, ওয়াই অ্যাক্সিসে কোন ভেরিয়েবল আছে লিখতেই ভুলে গেছে। ওকে, তারপর দেখা যাচ্ছে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে তুমি সার্কিট ডায়াগ্রামটা আঁকো, একটা সার্কিট ডায়াগ্রাম তোমাকে বলেছে হয়তো যে জেনার ডায়োডের সার্কিট ডায়াগ্রাম আঁকো, ঠিক আছে। ও বাবা, তোমাকে দিয়েছে সার্কিট ডায়াগ্রাম আঁকতে, কোশ্চেন লেখা আছে সার্কিট ডায়াগ্রাম আঁকো, উনি করে এসছেন গ্রাফ, উনি গ্রাফ এঁকে চলে এসছেন, গ্রাফ কিন্তু পরীক্ষা আসেইনি। ওকে, এরকম ঘটনা ঘটবে কেন হচ্ছে, তোমার কোশ্চেনটা সোজা আসছে, তুমি দেখি যে জেনার ডায়োড, ওফ জেনার ডায়োড কমন পড়ে গেছে আমার, শর্ট করে গ্রাফটা এঁকে চলে এলে, তুমি দেখলে না যে জেনার ডায়োড থেকে কোশ্চেনটা কি দিয়েছে। আমার নিজের চোখে দেখা, এইবার হায়ার সেকেন্ডারি এবার মাধ্যমিক পরীক্ষার সময় আমি যখন ইনভিজিলেশনে ছিলাম, আমার গার্ড পড়েছিল যে ঘরে, সেই ঘরে একটি ছাত্র, জানি না সেই ভিডিওটা দেখছে কিনা, সেও আমার চ্যানেলের ফলোয়ার। ওমা, পরীক্ষায় এসেছে কি, পরীক্ষায় এসেছে হচ্ছে স্নায়ু কোষের ছবি আঁকো, স্নায়ু কোষের ছবি আঁকো, এটা পরীক্ষায় এসেছে লেবেল করে, ছবি আঁকে লেবেল করো। ওমা, ও প্রতিবর্ত ক্রিয়ার ছবি আঁকছে, রিফ্লেক্স আর্কের ছবিটা সুন্দর করে আঁকছে, দারুণ করে ডিজাইন ফিজাইন করে আঁকছে। আমি বারবার এখান থেকে পায়চারি করছি, পাশ দিয়ে যাচ্ছি আর খাতার দিকে চোখ গেল, কি হলো ব্যাপারটা, পরীক্ষায় তো এসছে নিউরনের ছবি আঁকা, আর ও বেটা কি আঁকছে, রিফ্লেক্সনটা কেন আঁকছে, আমার কি তাহলে ভুল হলো। আমি আবার কোশ্চেনটা দেখলাম, দেখলাম না নিউরনের ছবি এসছে, অনেকক্ষণ ধরে দেখছি খুব মনোযোগ সহকারে ও রিফ্লেক্স আর্কের ছবি এসছে। আমি গেলাম কাছে, কি বললাম, তুমি এই যে ছবিটা আঁকছো পরীক্ষা এসছে, হ্যাঁ স্যার এসছে তো পরীক্ষা, হ্যাঁ স্যার কমন চলে এসছে। সে এতই বিভোর হয়ে আছে, এতই ওভার এক্সাইটেড হয়ে আছে, আমি বলার পরেও তার মাথায় ক্লিক করলো না কেন হলো। এবার আমি আরো খারাপ লাগছে ব্যাপারটা কি হলো, ও একটা দিব্যি গোটা একটা 5 মার্কসের কোশ্চেন ভুল লিখে দিচ্ছে। আমি বললাম হ্যাঁ তুই কোশ্চেনটা দেখ তো, কত দাগের কোশ্চেন লিখছিস, কোশ্চেন আবার পড়ে দেখ। কোশ্চেনটা তখন পড়লো, পড়ে দেখার পর হঠাৎ সম্বিত ফিরল, হ্যাঁ সেটা তো নিউরনের ছবি এসছে, দেখো কাণ্ড, কোশ্চেন কমন পড়ে গেছে, স্নায়ু দেখে গিয়েও কি করতে শুরু করে রিফ্লেক্স আর্কের ছবি আঁকতে শুরু করে দিয়েছে। এই যে ওভার এক্সাইটমেন্ট, এই জন্য কিন্তু প্রচুর ভুল হয়। ছবি এঁকেছে সুন্দর করে, দারুণ ছবি এঁকেছে, মানুষের পৌষ্টিক তন্ত্রের ছবি এঁকেছে দারুণ সুন্দর আর ঝকঝক করছে, লেবেল করতে ভুলে গেছে। পৌষ্টিক তন্ত্রের ছবি তোমার প্র্যাকটিস করা আছে বাড়িতে, এই তো কমন পড়ে গেছে, আর ওভার ওভার এক্সাইটেড এঁকে দিলে, লেবেল করতে ভুলে গেল। স্টুডেন্টস, এই ওভার এক্সাইটমেন্টটা কিন্তু তোমাকে কমাতে হবে, এটা কিচ্ছু করার নেই। ওভার এক্সাইটমেন্ট নিজেকেই বুঝে শুনে কমাতে হবে। তুমি বলবে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, ঠিক আছে ঠিক আছে, কোশ্চেন কমন এসছে, ঠান্ডা মাথা ঠান্ডা মাথা, আস্তে আস্তে লিখি, ধীরে 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 ধীরে, যেন ভুল না হয় আমার। এইভাবে নিজেকে বুঝিয়ে বুঝিয়ে তুমি লেখো, তাহলে তোমার ভুল হবে না। আর এটা প্র্যাকটিস করতে হবে, কিচ্ছু করার নেই। এর থেকে বেরোতে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, মানে বারবার পরীক্ষা দিতে হবে, বারবার পরীক্ষা দিয়ে দিয়ে দেখতে হবে যে ওভার এক্সাইটেড হয়ে গেলে তোমার যে ভুলগুলো হয় সেগুলো হচ্ছে কিনা, এবং বারবার পরীক্ষা দিতে হবে যাতে ওভার এক্সাইটমেন্টটা তুমি কন্ট্রোলে রাখতে পারো, সিলি মিস্টেক যাতে না হয়। বারবার পরীক্ষা দিলে পরে কিন্তু এই ব্যাপারটা আস্তে আস্তে কমে আসে, কারণ বারবার পরীক্ষা দিতে দেখি হবে তোমার যে জায়গায় ভুলগুলো হয় সেই ভুলগুলো তুমি জেনে যাবে যে আমার এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ভুল হওয়ার চান্স আছে, কারণ আমি এর পরেরটা ওভার এক্সাইটেড হয়ে গিয়ে এই ভুলগুলো করেছিলাম, তারপরেরটা আমি এই ভুলগুলো আর করবো না। ওকে, তো এই একটা ব্যাপার যেটা কন্ট্রোল করতে হবে তোমাকে, কিছু করেন এটা কন্ট্রোল করা যায়। কেউ যদি মনে করে আমি ওভার এক্সাইটেড হবো না, সে কিন্তু এটা মনে মনে যদি ভাবে যে হ্যাঁ আমি এরকম হয়ে যাই, তাহলে কিন্তু সম্ভব এটা, ঠিক আছে। আমি তো দেখছি ওই স্টুডেন্টটিকে যে ওভার এক্সাইটেড হয়ে যায়, তাকে আমি দেখছি ক্লাসে, তাকে কিন্তু আমি সবসময় সাবধান করি যে অঙ্ক দিলে লাম্বের তরাক করে হু স্যার পেরে যাবো, স্যার বলে লাম্বের আসবি না, ঠিক আছে, মাথা ঠান্ডা কর, দেখ অঙ্ক কি দিয়েছি, প্রশ্নটা পড় ভালো করে দেখ ওটাই কিনা, তারপরে হয়ে গেলে সলভ করে চুপচাপ বসে থাক ঠান্ডা মাথায়, এটাই তোর কাজ। তোকে ঠান্ডা মাথায় প্রশ্ন সলভ করে চুপ করে বসে থাকাটাই তোকে প্র্যাকটিস করতে হবে, লাফালাফি প্র্যাকটিস করলে চলবে না। একদিন লাফিয়ে চলে এসেছিল, দিয়েছি এক গাঁটটা, তারপর থেকে আর লাফাইনি, চুপচাপ বসে গেছে, এখন ওটাকে ওকে প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই। এরপরে যেটা হয় বন্ধুরা, এখন নার্ভাস ফিল হওয়ার জন্য হয়, ধরো তুমি সব জানো, পরীক্ষা হলে বসে নার্ভাস ফিল করছো, ঘামছো, ঠিক আছে, মনে হচ্ছে কিচ্ছু পারবে না, এবং সেই কিচ্ছু পারবে না ব্যাপারটা কন্টিনিউ করে গেল। অনেক সবারই পরীক্ষা হলে পরে প্রথম মনে হয় কিছু পারবো না, মনে হয় সব ভুলে গেছি, পরীক্ষা দিতে দিতে ব্যাপারটা ঠিক হয়ে যায়। তো অনেকেরই আছে এই ব্যাপারটা ঠিক হতে সময় লেগে যায়, ঠিক আছে। আবার দেখো সবই ঠিক আছে, কোশ্চেনে কমন পড়েছে, দেখা যাচ্ছে একজন টিচার ইনভিজিলেশনে এসছেন,
তার চেহারাটা এমনই দেখে লাগলো যে বাবার এই লোকটা তো সাংঘাতিক ভয়ানক লোক, উফু বাবা এই লোকটা সারাক্ষণ ঘর কাঁদে থাকবে, ওইটা চিন্তা মাথার মধ্যে ঘুরে যাচ্ছে তোমার, পরীক্ষা দেখা গেল গন্ডগোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক সময় হয় কি, আমি তো ধরো গান বাজনার সাথে জড়িত, আমি দেখেছি যখন নতুন গায়ক গান গাইতে ওঠে, দেখা যায় যে প্রথম স্টেজ পারফরমেন্স সামনে যখনই প্রচুর অডিয়েন্স দেখছে, তার কিন্তু ভয়ের চোটে ভুল হয়ে যাচ্ছে। ওই গানটা তোর কখনো ভুল হয় না, বাড়িতে বহুবার গিয়েছে, কিন্তু যখন অডিয়েন্স দেখছে ভুল হয়ে যাচ্ছে। বা আমি যখন সেই এবার যমরাজের অভিনয়টা করেছিলাম, ঠিক আছে সবই ঠিক আছে, রিহার্সালে কোনো ভুল নেই, রিহার্সালে ভুল হয় না, রিহার্সালে যে ভুলগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করে 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 সেই ভুলগুলো আমি জেনে গেছি এখানে এখানে ভুল হয়। কিন্তু যখন আমি স্টেজে উঠে দর্শকের সামনে যাচ্ছি, সেই মুহূর্তে নার্ভাসনেসের জন্য যে ভুলটা হবে, সে ভুলটা আমার কন্ট্রোলে নেই, সে ভুলটা আমার হয়ে যাবে। স্টেজ পারফরমেন্স করার সময় আমি যখন নাটক করছি, আমার কো অ্যাক্টাররাও রয়েছে, তারা আমাকে হেল্প করে দিচ্ছে, কিন্তু তোমাকে তো পরীক্ষার সময় তো হেল্প করার কেউ নেই। স্টুডেন্টস নার্ভাস হয়ে যাওয়ার জন্য যে সমস্যাটা হয়, এটা নার্ভের ট্রিটমেন্ট করতে হয়। তুমি এটাকে ফেলে না রেখে, যাদের এই সমস্যাটা আছে, নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, নার্ভাস ফিল করো, যাদের এই নার্ভাস হয়ে যাওয়ার ব্যাপারটা আছে, তারা কিন্তু জীবনে খুব সাফার করতে চলেছে। তারা যদি এই নার্ভাসনেসটাকে কাটানোর জন্য যদি ট্রিটমেন্ট না করো, তাহলে কিন্তু তুমি খুব সাফার করবে এবং জীবন তোমাকে কিন্তু খুব কষ্ট দেবে। যেটা তুমি অ্যাচিভ করতে পারো, সেটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে না তোমার এই জিনিসটা থেকে যাওয়ার জন্য। ওকে, তাই স্টুডেন্টস যাদের এই নার্ভ জড়িত সমস্যা আছে, তাদের কিন্তু এটা ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করে সারাতে হবে। ওষুধ খেলে এটা সেরেও যায়, তবে হ্যাঁ এটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা সারবে না, আস্তে আস্তে তোমাকে পেয়ে বসবে। তো স্টুডেন্টস এই গেল মোটামুটি ব্যাপার। আরেকটা আছে, সেটা হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যাবে। এটা কেন হয়? এটা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার সময় হয়। পরীক্ষার সময় তাড়া লেগে যায় কখনো কখনো। কেন তাড়া লাগে? তুমি টাইম ম্যানেজ করতে পারো না বলে। তুমি জানো যে তোমার যে এক্সামটা আছে, এই এক্সামটা কত মার্কসের এক্সাম, এবং এই এক্সামের জন্য তোমাকে কতটা টাইম অ্যালটেড করা আছে, এটা তুমি জানো তো। জানা সত্ত্বেও দেখা যাচ্ছে তোমার তাড়াহুড়ো লেগে যাচ্ছে। যখন পরীক্ষাটা শেষের দিকে যাচ্ছে, যত শেষের দিকে যাচ্ছে, তোমার তাড়াহুড়ো লেগে যাচ্ছে, এবং তাড়াহুড়োতে তুমি প্রচুর ভুল করে আসছো, প্রচুর বানান ভুল করছো, কখনো কোনো ডিজিটাল লিখতে গিয়ে পয়েন্ট দিতে ভুলে যাচ্ছ, যোগ বিয়োগ করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম ভুল হচ্ছে তোমার। ঠিক আছে, কোশ্চেন পড়তেও ভুল হয়ে যাচ্ছে। স্টুডেন্টস এই তাড়াহুড়োটা করার জন্য কিন্তু মিস্টেক হয়, এটা কিন্তু সহজেই সারানো যায় প্র্যাকটিসের মাধ্যমে। কিরকম? তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। কিরকম? তুমি জানো তো যে তোমার এত মার্কসের পরীক্ষা, এত টাইম আছে, তাহলে পার 1 মার্কসের জন্য কতটা টাইম অ্যালটেড তুমি জানো। সেই অনুযায়ী ক বিভাগের কোশ্চেন, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, ঠিক আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই গ্রুপগুলো আনসার কমপ্লিট করতে গেলে কত টাইম লাগা উচিত, তাই নিয়ে একটা তোমার আইডিয়া থাকবে। এবং গ্রুপগুলো শেষ করো, সেই টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করো। এবং অবশ্যই এটা আমি বলবো যে টোটাল যে টাইমটা দেওয়া থাকে, তার থেকে আধ ঘন্টা কেটে দাও আগেই। ঠিক আছে, আধ ঘন্টা কেটে দিয়ে যে টাইমটা পড়ে থাকছে, সেই টাইমের মধ্যে তুমি টাইম ম্যানেজ করা শুরু করো। ওকে, তাহলে দেখবে তোমার তাড়াহুড়ো লাগবে না এবং পরীক্ষার সময় তোমার ভুলটা হওয়া অনেক কমে যাবে। তাই টাইম ম্যানেজমেন্ট করে এই তাড়াহুড়ো ব্যাপার হওয়ার জন্য যে ভুল হয়, এটাকে কিন্তু কমিয়ে নেওয়া যায়। ওকে, এবং তারপরে আরেকটা জিনিস আছে, সেটা যে রিভিশন করা। যদি কোথাও সিলি মিস্টেক হয়েও যায়, তোমার রিভিশন করার জন্য আধ ঘন্টা টাইম রয়েছে। এটা কিন্তু বিরাট বড় একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে আমার পরীক্ষার কোশ্চেন সব আনসার হয়ে গেছে ভাই, ফুল মার্কস আনসার হয়ে গেছে, আমার হাতে এখনো আধ ঘন্টা পড়ে আছে, অর্থাৎ আমি আধ ঘন্টায় আমি আবার আমার আনসারগুলোকে দেখে নিতে পারি যে কোথাও ছোটখাটো ভুল টুল হয়ে গেছে কিনা। স্টুডেন্টস এটাও একটা প্রসিডিওর, রিচেক করা, হাতে টাইম রেখে দেওয়া এবং আনসার শিটকে আরেকবার রিচেক করা কোথাও ভুল আছে কিনা। স্টুডেন্টস এই যে ব্যাপারগুলো আমি আলোচনা করলাম, তার মধ্যে সবকটা পয়েন্টই, একটা পয়েন্ট বাদ দিয়ে বাকি পয়েন্টগুলো যেগুলো আলোচনা করলাম, সেগুলোতে দেখা যাচ্ছে যে তোমার সিলি মিস্টেক করার প্রবণতাটাকে কমিয়ে ফেলা যায়। শুধু একটা জায়গাতেই তুমি চাইলেও কমাতে পারবে না, যদি তোমার নার্ভাস ব্রেকডাউন হয়ে যাওয়ার সমস্যা থাকে বা নার্ভের প্রবলেম থেকে থাকে। ছোটখাটো নার্ভের প্রবলেম প্রচুর মানুষের থাকে, তারা এটাকে পাত্তা দেয় না বলে পরবর্তী ক্ষেত্রে জীবনে তাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তো স্টুডেন্টস যাদের এই সমস্যাটা আছে, আর যদি কোনো গার্জিয়ান এই ভিডিওটা দেখে থাকেন, যাদের সন্তানের এই সমস্যাটা রয়েছে, ইমিডিয়েটলি ডাক্তারের সাথে কাউন্সিলিং করুন বা কন্ট্যাক্ট করুন। ওষুধও আছে, কাউন্সিলিং আছে, এগুলো দিয়ে আপনি এই ভয়জনিত যে সমস্যাটা, ভয় হচ্ছে, ভয়ে নার্ভাস ব্রেকডাউন করে যাচ্ছে, এটা সাধারণত ভয় থেকেই তো আসে। কিসের ভয়? হ্যাঁ, এই ধরনের কিসের ভয়, তাকে কাউন্সিলিং করান, তাকে ওষুধও খাওয়া যায়। অনেক সময় শারীরিক সমস্যা থেকে ওইগুলো চলে আসে। হ্যাঁ, শারীরিক সমস্যা অনেক সময় মানসিক সমস্যার উৎপন্ন করে দেয়। তাই যদি শারীরিক দিক থেকে কোনো সমস্যার জন্য এই সমস্যা হয়ে থাকে, তাহলে সেই শারীরিক দিক থেকে তাকে ট্রিটমেন্ট করতে হবে। আর যদি মানসিক দিক থেকে সমস্যা, তাহলে তার জন্য কাউন্সিলিং করতে হবে। তো স্টুডেন্টস আশা করি বোঝা গেল যে কি করে সিলি মিস্টেক তুমি কমাবে।
অ্যাজ এ টিচার আমি বহু স্টুডেন্টকে ফলো করেছি এবং বহুদিন ধরে টিচিং প্রফেশনে রয়েছি, তাই আমার এই পয়েন্টগুলি মনে হয়েছে এবং জানি না এর বাইরেও কারো এই ধরনের কোনো মিস্টেক হয় কিনা, যদি হয় তাহলে অবশ্যই জানিও। আর স্টুডেন্টস যারা দেখছো, স্টুডেন্ট হোক বা যেখান থেকে যারা দেখছেন, তারা কমেন্টে লিখতে পারেন যে হ্যাঁ স্যার আপনার এই সিলি মিস্টেকটা না আমারও হয়, বা এরকম সিলি মিস্টেক আমারও হয়েছিল। ওকে, তো তোমরা কমেন্টে লেখো। ওকে, তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব ফ্রুটফুল হলো। ভিডিও থেকে যেটা যদি কিন্তু শেখা যায় তাহলে অবশ্যই আমার খুব ভালো লাগবে। আশা করি ভিডিও থেকে অনেকটাই শিখতে পারবে এবং সিলি মিস্টেক তোমাদের আস্তে আস্তে কমে আসবে যদি এই কথাগুলো তুমি ফলো করো। ওকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।